Hello everyone, so now we will start block 3 for principles and practices of management. তো আজকে আমরা পড়ব স্টাফিং ফাংশন। তো হোয়াট ইজ স্টাফিং? স্টাফিং ইজ দ্য ম্যানেজারিয়াল ফাংশন কনসার্ন উইথ রিক্রুটমেন্ট, সিলেকশন, প্লেসমেন্ট, ট্রেনিং, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন অফ এমপ্লয়িজ। তো স্টাফিং কি করছে? বেসিক্যালি এখানে স্টাফিং ইজ কনসার্ন উইথ রিক্রুটমেন্ট মানে অ্যাট্রাক্টিং ক্যান্ডিডেটস, তারপর সিলেক্ট করা ওদেরকে, প্লেস করা, ট্রেনিং এমপ্লয়িজ, ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড প্রমোশন। স্টাফিং ইনভলভস filling and maintaining positions in the organizational structure মানে একটা অর্গানাইজেশনের মধ্যে এমপ্টি পজিশনস গুলোকে ফিল করা আর মেইনটেইন করা স্টাফ। তো অবজেক্টিভ কি স্টাফিং এর? মেইন অবজেক্টিভ ইজ টু প্লেস দ্য রাইট পারসন এট দ্য রাইট জব এট দ্য রাইট টাইম মানে ঠিক মানুষকে ঠিক জবে ঠিক টাইমে অ্যাভেলেবল করা। So what are the basic characteristics of staffing? It is a human-centered function কারণ it deals with employees and workforce management. It is a continuous process because staffing continues throughout the organizational life. এটা কন্টিনিউয়াস, এরকম না যে আজকে রিক্রুটমেন্ট করেছি আর করতে লাগবে না, আমার করতে লাগবে রেগুলার ইন্টারভেলে। ইট ইজ এ পারভেসিভ ফাংশন মানে এটা প্রত্যেকটা ম্যানেজারিয়াল লেভেলেই এটা দরকার। ইট ইজ রিকোয়ার্ড এট অল ম্যানেজারিয়াল লেভেলস। এন্ট্রি লেভেল বলো, হায়ার লেভেল এক্সিকিউটিভ বলো, সব লেভেলে স্টাফিং দরকার। ইট ইজ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বিকজ ইট ফোকাসেস অন এমপ্লয়ি গ্রোথ অ্যান্ড এফিসিয়েন্সি। ইট ইজ অলসো ভেরি ডাইনামিক প্রসেস কারণ it adapts according to the organizational changes. The staffing function dynamic. কেন ডাইনামিক? কারণ এটা অর্গানাইজেশনাল যখন কোনো চেঞ্জ হয় তখন এর সাথে সাথে এটা অ্যাডাপ্ট হয়। So why is staffing important? Because it ensures efficient utilization of human resources. The right employee should be placed at the right job. It improves productivity. Skilled employees improve performance. তো কিভাবে ইমপ্রুভ করে প্রোডাক্টিভিটি? প্রপারলি যদি ট্রেন করা হয় তাহলে স্কিলড এমপ্লয়িজ, ওদের স্কিল বাড়বে, এমপ্লয়ীদের ওদের পারফরমেন্স বেটার হবে। ইট ডিলস উইথ ডেভেলপিং হিউম্যান ক্যাপিটাল। রেগুলার বেসিসে ট্রেনিং এমপ্লয়ীদের ক্যাপাবিলিটি বাড়ায়। ইট রিডিউসেস এমপ্লয়ি টার্নওভার। তো গুড স্টাফিং প্র্যাকটিসেস ইমপ্রুভ জব স্যাটিসফ্যাকশন। তো তখন এমপ্লয়িরা চাকরি ছেড়ে যায় না বারবার। It supports organizational growth. Organizational growth के support करे. What are the major objectives of staffing? First objective is recruitment of qualified employees. মানে qualified employeeদেরকে আগে রিক্রুট করবে। Proper employee placement. যার যেখানে দরকার তাকে সেখানেই প্লেস করবে। Employee training and development. মানে যার যা ট্রেনিং দরকার তাকে সেই ট্রেনিং দেওয়া হবে। Efficient utilization of manpower. আমার অর্গানাইজেশনে যত ম্যান পাওয়ার আছে তাদেরকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করব। দেন মোটিভেশন অ্যান্ড রিটেনশন স্ট্র্যাটেজিস, যাতে আমার এমপ্লয়িরা মোটিভেটেড থাকে আর আমার স্কিলড এমপ্লয়িরা যাতে আমি রিটেন করতে পারি লং টার্ম, ওরা যাতে চাকরি ছেড়ে না চলে যায়। তারপর কি ক্যারিয়ার ডেভেলপমেন্ট, যাতে ওরা ক্যারিয়ারে উন্নতি করতে পারে। তারপর কি আমার অর্গানাইজেশনাল এফেক্টিভনেস বাড়ায়, আমার অর্গানাইজেশন আরো বেটার ভাবে কাজ করে। and continuity of managerial personnel. Now what are the main steps in the staffing process? তো staffing process এ টোটাল 9টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ ইজ ম্যানপাওয়ার প্ল্যানিং, যে মানে আমার কজন লাগবে আগে ওটা আমার ক্যালকুলেট করে বের করতে হবে, যে আমার নিড কত, আমার কজন মানুষ এমপ্লয় করতে লাগবে, আমার কজনের দরকার আছে ওটা আমি আগে প্ল্যান করব। তারপর কি আমার রিক্রুটমেন্ট, নেক্সট স্টেপ হচ্ছে রিক্রুটমেন্ট, মানে আমি জব পোস্টার্স দেব যাতে আমি অ্যাট্রাক্ট করতে পারি ট্যালেন্টকে। তারপর কি আমার থার্ড স্টেপ সিলেকশন, এবার আমি ওদের থেকে সিলেক্ট করব যে কারা আমার এই জব রোলটার জন্য সবচেয়ে বেস্ট হবে। তারপর কি প্লেসমেন্ট, মানে যার যেখানে যাওয়ার তাকে সেখানে আমি প্লেস করব, তাকে সেই ডিপার্টমেন্টে সেই জব রোলে আমি প্লেস করব। তারপর কি ফিফথ স্টেপ হচ্ছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ওদেরকে আমি প্রপার ট্রেনিং আর ডেভেলপমেন্ট প্রোগ্রামস আমি ওদেরকে দেব। তারপর কি সিক্স স্টেপ পারফরমেন্স অ্যাপ্রাইজাল, মানে রেগুলার বেসিসে আমি ওদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল করব।
ভালো পারফরমেন্স হলে তাকে রিকগনিশন, ইনক্রিমেন্ট, বোনাস এসব দেওয়া হবে। খারাপ পারফরমেন্স হলে কারেক্টিভ অ্যাকশনস নেওয়া হবে। আইডেন্টিফাই করবো যে কেন ওদের পারফরমেন্স মানে বেঞ্চমার্ক লেভেল অব্দি হচ্ছে না, কিভাবে এটা সলভ করতে পারবো। তারপর কি আমার প্রমোশন এন্ড ট্রান্সফার, তারপর কম্পেনসেশন, ওদেরকে আমি কি বেনিফিটস দেবো, মনিটারি, নন মনিটারি, বোথ। তারপর কি আমার লাস্ট স্টেপ এমপ্লয়ি মেনটেনেন্স। এবার আমি যাদেরকে রিক্রুট করলাম, সিলেক্ট করলাম, ট্রেন করলাম, ওদেরকে আমি কম্পেনসেশন দিচ্ছি। আমি চেষ্টা করবো এখন আমার এই স্কিলড লেবার ফোর্সটাকে যাতে আমি মেনটেন করতে পারি, ওরা যাতে ছেড়ে না চলে যায়। নেক্সট কি আমার নেক্সট হচ্ছে আমার ম্যান পাওয়ার প্ল্যানিং। নাও হোয়াট ইজ ম্যান পাওয়ার প্ল্যানিং? এখানে আমরা বলেছিলাম ম্যান পাওয়ার প্ল্যানিং ফার্স্ট স্টেপ ইন স্টাফিং প্রসেস। নাও হোয়াট ইজ ম্যান পাওয়ার প্ল্যানিং? ম্যান পাওয়ার প্ল্যানিং রেফার্স টু দ্য ফোরকাস্টিং অফ ফিউচার ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, মানে ফিউচারে আমার ম্যান পাওয়ার কতটা লাগবে ওটা প্রেডিক্ট করা, ওটা হচ্ছে ম্যান পাওয়ার প্ল্যানিং। তো হোয়াট আর দ্য মেইন অবজেক্টিভস অফ ম্যান পাওয়ার প্ল্যানিং? ফার্স্ট অবজেক্টিভ ইজ টু ডিটারমাইন দ্য ওয়ার্কফোর্স নিড, মানে আমার নিড কতটুকু আছে। সেকেন্ড অবজেক্টিভ কি? অ্যাভয়েড শর্টেজ এন্ড সারপ্লাস, মানে আমার এমপ্লয়ির যাতে শর্টেজ না হয়, আমার এক্সট্রা এমপ্লয়িও যাতে না থাকে। এক্সট্রা থাকলে কি হবে, ওরা আইডল থাকবে, ওরা কোনো কাজ করবে না, কাজ না করে স্যালারি নেবে। তারপর টু ইমপ্রুভ লেবার ইউটিলাইজেশন, মানে আমার ইউটিলাইজেশন যাতে আমি বাড়াতে পারি। এন্ড লাস্টলি টু এনশিওর কন্টিনিউইটি, মানে যাদেরকে আমি রিক্রুট করেছি ওরা যাতে থাকে আমার অর্গানাইজেশনে লং টার্ম, ছেড়ে যাতে না চলে যায়। তো manpower planning, why is it important? Because it helps organizations maintain optimum workforce levels, যাতে আমার কাজে কোনো ব্যাঘাত না ঘটে। So what is the process of manpower planning? What are the major steps? তো টোটাল 6টা স্টেপ আছে manpower planning এ। ফার্স্ট স্টেপ ইজ টু অ্যানালাইজ দ্য অর্গানাইজেশনাল অবজেক্টিভ। প্রথমে আমার অর্গানাইজেশনাল অবজেক্টিভস কি ওটা অ্যানালাইজ করতে হবে। তারপর নেক্সট স্টেপ or the second step is to assess the current manpower. কারেন্টলি আমার কজন ম্যান পাওয়ার আছে, আমার কতটা ম্যান পাওয়ার আছে, কজন এমপ্লয়ি আছে, ওটা আমার আগে অ্যাসেস করতে হবে। নেক্সট স্টেপ, থার্ড স্টেপ ইজ টু ফোরকাস্ট ফিউচার ম্যান পাওয়ার নিডস। তো প্রথমে আমি আগে আমার অর্গানাইজেশনাল অবজেক্টিভ কি, তারপর আমার এখন কজন এমপ্লয়ি আছে এটা দেখবো, তারপর আমি প্রেডিক্ট করবো যে আমার ফিউচারে কত এমপ্লয়ি দরকার হবে। তারপর আমি আইডেন্টিফাই করবো ম্যান পাওয়ার গ্যাপ, মানে আমার কাছে এখন যতজন আছে আর ফিউচারে যতজন লাগবে ওটার মধ্যে ডিফারেন্সটা কি, কারণ কি আমার ততটাই রিক্রুট আর সিলেক্ট করতে হবে তাহলে। তারপর কি করবো আমি, আই উইল প্রিপেয়ার দ্য রিক্রুটমেন্ট এন্ড ট্রেনিং প্ল্যান। তারপর আমি রিক্রুটমেন্টের আর ট্রেনিং এর জন্য প্ল্যান বানাবো, তারপর ইমপ্লিমেন্ট করবো। সিক্স স্টেপ ইজ দ্য মনিটর এন্ড রিভিউ ম্যান পাওয়ার প্ল্যান। তো আমি যে প্ল্যানটা বানিয়েছি এটা আমি মনিটর করবো আর রিভিউ করবো যে আমি ঠিকঠাক প্ল্যান বানিয়েছি কিনা, যদি কোনো মডিফিকেশন দরকার আছে কিনা। তারপর আমাদের কি আসছে, তারপর আমাদের আসছে রিক্রুটমেন্ট। নাও হোয়াট ইজ রিক্রুটমেন্ট? Recruitment is the process of attracting qualified selection. Recruitment is the process of attracting qualified candidates for jobs. Recruitment মানে কি বেসিক্যালি যেই ক্যান্ডিডেট গুলো কোয়ালিফাইড ওদেরকে অ্যাট্রাক্ট করা এই একটা পার্টিকুলার জব রোলের জন্য। যেমন আমি লিঙ্কডইনে একটা জব পোস্ট শেয়ার করলাম, ওটাকে রিক্রুটমেন্ট করলাম। So what is the objective of recruitment? To create large applicant pool, মানে আমার কাছে একটা অ্যাপ্লিকেন্টের পুল থাকবে যে কারা কোয়ালিফাইড এই জব রোলটার জন্য। দেন টু সিলেক্ট দ্য সুইটেবল এমপ্লয়িজ, কারা আমার জব রোলের জন্য সুইটেবল ওটা আমার সিলেক্ট করতে হবে ওই অ্যাপ্লিকেন্ট পুল থেকে, কারণ তো অনেকে না দেখেও অ্যাপ্লাই করে দেয়। তা আমার ওখান থেকে বাঁচতে হবে যে কারা আমার জব রোলের জন্য মানে সুইটেবল। তারপর কি করতে পারবো আমি রিক্রুটমেন্ট দিয়ে, আই ক্যান ইমপ্রুভ দ্য অর্গানাইজেশনাল পারফরমেন্স। সো হোয়াট আর দ্য সোর্সেস অফ রিক্রুটমেন্ট? মেজরলি দুটো সোর্স হয়, ইন্টারনাল সোর্সেস, এক্সটার্নাল সোর্সেস। ইন্টারনাল সোর্সেস কি কি হতে পারে, যেমন রেফারেল প্রোগ্রামস বা প্রমোশন বা ডিপার্টমেন্ট ট্রান্সফার, ওগুলো ইন্টারনাল সোর্স। এক্সটার্নাল সোর্স কি কি হতে পারে, যেমন আমি জব পোস্ট দিলাম বিভিন্ন ওয়েবসাইটে, যেমন লিঙ্কডইন, naukri.com, ওগুলো।
তো ইন্টারনাল রিক্রুটমেন্ট কি করে হয়, ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট কি কি, মেথডস কি ইন্টারনাল রিক্রুটমেন্টের? ফার্স্ট ইজ প্রমোশন, নেক্সট ইজ ট্রান্সফার, তারপর এমপ্লয়ি রেফারেলস এন্ড রি-এমপ্লয়মেন্ট। প্রমোশন মানে কি, এখন আর কারেন্ট জব রোল থেকে ও প্রমোট হয়ে হায়ার লেভেলে চলে গেল, তো এটা ইন্টারনাল রিক্রুটমেন্ট। ট্রান্সফার হতে পারে একটা অফিস থেকে আরেকটা অফিসে বা একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে। এমপ্লয়ীদের রেফারেল দিয়ে হতে পারে, তাহলে আমার বাইরের কারোর সাথে কথা বলতে হলো না মেইনলি ইন্টারনাল রিক্রুটমেন্ট যখন আমি করছি, কারণ কি এমপ্লয়িরা আমাকে রেফারেল দিয়ে দিল ওদের ফ্রেন্ডস বা ফ্যামিলি, ঠিক আছে। তারপর কি হতে পারে, রি-এমপ্লয়মেন্ট, মানে অলরেডি আগে চাকরি করতো আমার এখানে বাট ছেড়ে আরেকখানে গেছে, বা কন্ট্রাকচুয়াল লেবার ছিল আমার এখানে, কন্ট্রাকচুয়াল পোস্টে ছিল একজন, তোর কন্ট্রাক্ট আমি এক্সটেন্ড করে দিলাম, রি-এমপ্লয়মেন্ট হয়ে গেল। তো অ্যাডভান্টেজ কি ইন্টারনাল রিক্রুটমেন্টের? ইট মোটিভেটস দ্য এমপ্লয়িজ। প্রমোশনের জন্য সবসময় সবাই মোটিভেটেড থাকে, কেন? প্রমোশন হলে রেমুনারেশন বাড়বে, কম্পেনসেশন বাড়বে। লো কস্ট, কারণ আমার বাইরে গিয়ে কোনো রিক্রুটমেন্ট ড্রাইভ কন্ডাক্ট করতে হচ্ছে না। ইট ইজ এ ফাস্টার প্রসেস, কারণ কি আমার কাছে অ্যাপ্লিক্যান্ট পুল লিমিটেড থাকে, আমার খুব বেশি স্ক্রিনিং করতে হয় না। অ্যান্ড এমপ্লয়ি মরাল বুস্ট হয়, এমপ্লয়িরা ইম্পর্টেন্ট ফিল করে যে হ্যাঁ আমার দাম আছে, তাই আমাকে আমার থেকে রেফারেল নিচ্ছে, ঠিক আছে। তো ডিসঅ্যাডভান্টেজ কি, লিমিটেড ট্যালেন্ট পুল, লিমিটেড নাম্বার অফ অ্যাপ্লিকেশন পাবো আমি, ইন্টারনাল কনফ্লিক্টস হতে পারে, আর ল্যাক অফ ইনোভেশন। Now, what are the external sources of recruitment? First is advertisement. আমি পত্রিকায় অ্যাড দিলাম, তখন একটা জব পোস্টার লাগালাম। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেমন naukri.com, তারপর গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, ওখানে আমি নাম তুললাম। তারপর ক্যাম্পাস রিক্রুটমেন্ট, যেমন ক্যাম্পাসে এসে ক্যাম্পাসিং হয়, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে বা এমবিএ কলেজে, ঠিক আছে, বি স্কুলে। তো ওখানে কি হয়, ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়, ক্যাম্পাসিং হয়, কোম্পানিজ আসে বিভিন্ন ক্যাম্পাসে, তারপর ওদের স্টুডেন্টস থেকে ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করে। তারপর কনসালটেন্সি ফার্মস, তারপর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালস লাইক naukri.com, লিঙ্কডইন, IIM জবস, ঠিক আছে। তো এটার অ্যাডভান্টেজ কি কি এক্সটার্নাল রিক্রুটমেন্টের? আমার কাছে ফ্রেশ ট্যালেন্ট থাকে, নিউ আইডিয়াস পাই, আর ওয়াইডার রেঞ্জ অফ সিলেকশন থাকে, আমার কাছে অনেক মানে বড় পুল থাকে ট্যালেন্টের, তা আমি বেশি অপশনস পাই। ডিসঅ্যাডভান্টেজ কি, এটার হাই কস্ট, এটার প্রসেস টাইমটা বড় হয়, লঙ্গার প্রসেস, কারণ কি আমার অনেকজনের থেকে স্ক্রিনিং করতে করতে সিলেক্ট করতে হবে। আর অ্যাডজাস্টমেন্ট ডিফিকাল্টিজ। এবার আসছে সিলেকশন। সিলেকশন কি, সিলেকশন ইজ দ্য প্রসেস অফ চুজিং দ্য মোস্ট সুইটেবল ক্যান্ডিডেট। সিলেকশন মানে হচ্ছে যখন আমি চুজ করি যে আমি কাকে ফাইনালি চাকরিটা দেব। তো অবজেক্টিভ কি সিলেকশনে, টু সিলেক্ট দ্য কম্পিটেন্ট এমপ্লয়ি, মানে পারফেক্ট এমপ্লয়ি, যে তাকে আমি সিলেক্ট করব, যে আমার জব রোলের জন্য বেস্ট হবে আমার অ্যাপ্লিক্যান্ট পুলের মধ্যে থেকে। রিডিউস এমপ্লয়ি লেবার টার্নওভার, আমি চেষ্টা করবো এমন একজনকে এমপ্লয় করতে যে কয়েকদিন পর পর চাকরি ছাড়ে না খালি। আর টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। সিলেকশন কেন ইম্পর্টেন্ট? রং সিলেকশন যদি হয়ে যায় ইট ক্যান লিড টু অর্গানাইজেশনাল লসেস, ঠিক আছে। কেন? যদি আমি যাকে সিলেক্ট করেছি ও 2 দিন পরে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল বা জয়েনই করলো না, তো আমার কোম্পানির তরফ থেকে টাকা তারপর সময় ওয়েস্ট হয়ে গেল, আমার আবার শুরু থেকে প্রসেসটা স্টার্ট করতে হবে রিক্রুটমেন্টের। এবার সিলেকশনের প্রসেস কি, টোটাল 8টা স্টেপ আছে সিলেকশন প্রসেসে। ফার্স্ট ইজ প্রিলিমিনারি ইন্টারভিউ, তারপর আছে অ্যাপ্লিকেশন ফর্ম অথবা অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক, তারপর হয় রিটেন টেস্ট, তারপর হয় এমপ্লয়মেন্ট ইন্টারভিউ, তারপর হয় মেডিকেল এক্সামিনেশন, তারপর রেফারেন্স চেক করা হয়, সিভিতে যাদের রেফারেন্স দিয়েছে ওরা অ্যাকচুয়ালি কি মনে করে ক্যান্ডিডেটটা সম্বন্ধে, তারপর ফাইনাল সিলেকশন হয়, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় সিলেক্টেড ক্যান্ডিডেটকে। প্রিলিমিনারি ইন্টারভিউ বলতে ধরো আমি লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করলাম, তারপর আমি যদি শর্ট লিস্ট হই আমাকে টেলিফোনে একটা প্রিলিমিনারি ইন্টারভিউ নেবে, বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আমার এক্সপিরিয়েন্স কতটুকু, আমার স্যালারি এক্সপেকটেশন কি, এসব। তারপর একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে,
প্রপার ডিটেলস গুলো ফিল আপ করে দেওয়ার জন্য। আমি দিলে তারপর আমার রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট হয়ে গেলে তারপর একটা ভার্বাল ইন্টারভিউ হবে, ওখানেও যদি আমি পাস করে যাই তারপর আমার মেডিকেল এক্সামিনেশন হবে। ব্লাড সুগার থেকে স্টার্ট করে হাইট ওয়েট এগুলো সব দেখা হবে, ঠিক আছে। তারপর রেফারেন্স চেক করা হবে যে সিভিতে যাদের রেফারেন্স দিয়েছি ওরা অ্যাকচুয়ালি আমাকে চিনে কিনা, ওদের সাথে আমার রিলেশন কিরকম, আমি মানুষ হিসেবে কেমন, এটা চেক করে নেবে ওরা। তারপর ফাইনাল সিলেকশন করবে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। তো হোয়াট আর দ্য টাইপস অফ টেস্ট ইন সিলেকশন? এমপ্লয়মেন্ট টেস্ট কত রকমের হয়? ফার্স্ট ইজ ইন্টেলিজেন্স টেস্ট। ইন্টেলিজেন্স টেস্টে কি করে? দে মেজার দ্য মেন্টাল এবিলিটি, যে মানসিক এবিলিটি কতটুকু, ইন্টেলিজেন্স কতটুকু আছে। তারপর হচ্ছে আমাদের অ্যাপটিটিউড টেস্ট, দ্যাট মেজার্স দ্য লার্নিং এবিলিটি, মানে শিখার কতটা ক্ষমতা আছে, নতুন কিছু শিখালেও শিখতে পারবে কিনা। তারপর আসছে আমাদের পার্সোনালিটি টেস্ট, দিস মেজার্স দ্য বিহেভিয়ারাল ট্রেটস, মানে একটা মানুষের বিহেভিয়ার কিরকম, পার্সোনালিটি কিরকম। তারপর আসছে আমাদের ট্রেড টেস্ট, ইট মেজার জব স্পেসিফিক স্কিলস, যেমন আমি একজন কার্পেন্টার নিয়োগ করব, তোর কার্পেন্ট্রি স্কিলস কিরকম ওটা আমি ট্রেড টেস্ট দিয়ে দেখবো, কার্পেন্ট্রি টেস্ট নেব। তারপর হচ্ছে আমাদের ইন্টারেস্ট টেস্ট, ওখানে মেজার করা হয় পার্সোনাল ইন্টারেস্ট কি কি আছে। তারপর আমরা চলে আসছি প্লেসমেন্টে। নাও হোয়াট ইজ প্লেসমেন্ট? অ্যাসাইনিং দ্য সিলেক্টেড এমপ্লয়ি টু এ স্পেসিফিক জব। তা আমি সিলেক্ট করে ফেলেছি এমপ্লয়িকে, ওকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছি, তারপর ওকে আমি একটা স্পেসিফিক জব রোলে অ্যাসাইন করলাম, তো ওটাকে বলে প্লেসমেন্ট। তো অবজেক্টিভ কি প্লেসমেন্টের? টু ম্যাচ জব অ্যান্ড এমপ্লয়ি স্কিল, মানে এমপ্লয়ের যে স্কিল সেট আর আমার জবের যে রিকোয়ারমেন্ট ওটাকে ম্যাচ করা, যার যে স্কিল আছে তাকে সেই জবই দেওয়া। একজন ডিজিটাল মার্কেটার, একজন এমপ্লয়ের ডিজিটাল মার্কেটিং স্কিলস আছে, ওকে আমি এইচআর এর জব দেবো না, ওকে আমি ডিজিটাল মার্কেটিং এর জবই দেবো, ঠিক আছে। এন্ড টু ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ডিপার্টমেন্ট। তারপর ইন্ডাকশন আর ওরিয়েন্টেশন কি? ইট মিনস ইন্ট্রোডিউসিং দ্য এমপ্লয়িজ টু দ্য অর্গানাইজেশন, দ্য রুলস, দ্য পলিসিস এন্ড দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট। একজন এমপ্লয়ি যখন নতুন কোন একটা অর্গানাইজেশনে জয়েন করে তার আগে ইন্ডাকশন বা ওরিয়েন্টেশন হয় প্রথম দিন, সবার সাথে দেখা সাক্ষাৎ করায়, অফিস সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন দেয়, রুলস কি কি পলিসিস কি কি এগুলো শেয়ার করে, ঠিক আছে। তো বেনিফিট কি? ইন্ডাকশন আর ওরিয়েন্টেশন কেন করা হয়? বেসিক্যালি যাতে অ্যাংজাইটি কমাতে পারে যে নিউ জয়েনি তার, আর ওর যাতে বেটার অ্যাডজাস্টমেন্ট হয়। তারপর আমরা চলে আসি ট্রেনিং। এবার ট্রেনিং মানে কি? ট্রেনিং ইমপ্রুভস দ্য এমপ্লয়ি স্কিলস এন্ড নলেজ ফর জব পারফরমেন্স। জব পারফরমেন্সটা যাতে আরো বেটার হয় সেজন্য ট্রেনিং দেওয়া হয়। তো হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ট্রেনিং? ফার্স্ট ইজ টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি বাড়ানো, টু ইমপ্রুভ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইমপ্রুভ করা, টু রিডিউস অ্যাক্সিডেন্টস এন্ড টু ডেভেলপ এমপ্লয়ি কনফিডেন্স, এমপ্লয়িদেরকে আরো কনফিডেন্ট বানানো। তারপর আসছে আমরা মেথডস অফ ট্রেনিং। কত রকমের মেথডস অফ ট্রেনিং হয়? ফার্স্ট ইজ অন দ্য জব ট্রেনিং, তারপর অফ দ্য জব ট্রেনিং। তো অন দ্য জব ট্রেনিং এ কি কি হয়? অন দ্য জব ট্রেনিং মানে জবের প্লেসে থেকে শিখা, যেমন ইন্টার্নশিপ, ঠিক আছে। তো মেথডস কি কি? যেমন কোচিং বা জব রোটেশন, মানে আমি এখন একটা ডিপার্টমেন্টে কাজ করছি, কয়েকদিন পরে আমাকে আরেকটা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই, তো ওটাকে বলে জব রোটেশন। বা অ্যাপ্রেন্টিসশিপ অথবা ইন্টার্নশিপ, আমরা যে ফিল্ড ইন্টার্নশিপ করি অফিসে গিয়ে। অ্যাডভান্টেজ কি অন দ্য জব ট্রেনিং এর? এটাতে আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিতে পারি এন্ড ইট ইজ লো কস্ট। তারপর আসছে আমাদের অফ দ্য জব ট্রেনিং। অফ দ্য জব ট্রেনিং মানে কি? যেমন আমরা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ওয়ার্ক লাইফে গিয়ে কাজ করছি না, এটার মেথডস কি কি? ফার্স্ট ইজ লেকচার, তারপর সিমুলেশনস, কনফারেন্সেস এন্ড ভেস্টিবিউল ট্রেনিং, মানে ট্রেনিং ইনস্টিটিউটস থেকে ট্রেনিং। তারপর আসছে আমরা এমপ্লয়ি ডেভেলপমেন্টে। এমপ্লয়ি ডেভেলপমেন্ট মানে কি? ইট ফোকাসেস অন লং টার্ম ম্যানেজারিয়াল গ্রোথ। ট্রেনিং প্রোগ্রাম একটা পার্টিকুলার জব রোলের জন্য ট্রেন করা হয়,
যা যা স্কিলস লাগবে ওগুলো দিয়ে। আর ডেভেলপমেন্ট প্রোগ্রামস হচ্ছে ফোকাস করে লং টার্ম ম্যানেজারিয়াল গ্রোথে। What are the objectives of employee development programs? First is leadership development, মানে leadership capabilities যাতে build হয়, career growth, improving decision making ability and increasing the organizational effectiveness. Methods কি development programs এর management games, case studies, role playing আর sensitivity training programs or T groups. তারপর আসছে আমরা প্রমোশনে। প্রমোশন মানে কি? প্রমোশন মিন্স মুভিং দ্য এমপ্লয়িজ টু হায়ার পজিশন উইথ গ্রেটার রেসপন্সিবিলিটি। তো প্রমোশনে বেসিক্যালি কি হচ্ছে, একটা এমপ্লয়িকে ওর কারেন্ট পজিশন থেকে হায়ার পজিশনে শিফট করা হয়, ওর রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেওয়া হয়। তো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ প্রমোশন? কেন করা হয়? তাতে এমপ্লয়ের মোটিভেশন বাড়ে, মোরাল বুস্ট হয় আর ক্যারিয়ারে ও গ্রো করতে পারে। তো অন হোয়াট বেসিস প্রমোশন ইজ ডান? ইট ইজ ইদার ডান অন দ্য বেসিস অফ সিনিয়রিটি, যে কে কত বেশি দিন চাকরি করেছে, কে কতটা সিনিয়র, কে কতটা পুরনো, অথবা অন দ্য বেসিস অফ মেরিট অর as a combination of both. তারপর আমরা আসছি ট্রান্সফারে। তো হোয়াট ইজ ট্রান্সফার? ট্রান্সফার মিন্স মুভমেন্ট অফ এমপ্লয়ি ফ্রম ওয়ান জব টু অ্যানাদার এট দ্য সেম লেভেল। তো ট্রান্সফার মানে হচ্ছে সেম লেভেলে যখন একটা জব থেকে একটা এমপ্লয়িকে পাঠানো হয়। ট্রান্সফার ক্যান বি অফ থ্রি টাইপস: ডিপার্টমেন্টাল ট্রান্সফার, শিফট ট্রান্সফার অর টেম্পোরারি ট্রান্সফার। ডিপার্টমেন্টাল ট্রান্সফার মানে ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার করা হয়। শিফট ট্রান্সফার মানে এক শিফট থেকে আরেক শিফটে ট্রান্সফার করা হয়। টেম্পোরারি ট্রান্সফার মানে টেম্পোরারিলি শুধু ট্রান্সফার করা হয়, পরে আবার ফেরত নিয়ে আসা হয় আগের জায়গায়। তো অবজেক্টিভ কি ট্রান্সফারের? কেন করা হয় ট্রান্সফার? ওয়ার্কফোর্স যাতে অ্যাডজাস্ট করতে পারে, মেবি একটা অফিসে এমপ্লয়ি খুব কম আর একটা এক্সেস আছে, সেজন্য ট্রান্সফার করেছে। এমপ্লয়িদের যাতে ডেভেলপমেন্ট হয়, ওরা যাতে জব রোটেশন করতে পারে, স্কিল ইমপ্রুভ করতে পারে, আর অর্গানাইজেশনের নিজস্ব কনভিনিয়েন্সের জন্য। তারপর আমরা আসছি কোথায়? স্টাফিং পলিসিস। স্টাফিং পলিসিস মানে কি? ইট ইজ বেসিক্যালি দ্য গাইডলাইন্স ফর ম্যানেজিং এমপ্লয়িজ। এমপ্লয়িজদেরকে ম্যানেজ করার জন্য যে বেসিক গাইডলাইন্স থাকে ওগুলোকে স্টাফিং পলিসিস বলে। তো হোয়াট আর দ্য মেজর এরিয়াস কভার্ড আন্ডার স্টাফিং পলিসিস? রিক্রুটমেন্ট, প্রমোশন, কম্পেনসেশন, ট্রেনিং এন্ড ট্রান্সফার। রিক্রুটমেন্টের জন্য পলিসি থাকবে, প্রমোশনাল পলিসিস থাকবে, কম্পেনসেশন পলিসিস, ট্রেনিং পলিসিস এন্ড ট্রান্সফার পলিসিস এক্সিস্ট করে স্টাফিং পলিসিস এর মধ্যে। ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস পলিসিস? ইট এনশিওরস ফেয়ারনেস। পলিসিগুলো সবার জন্য সমান থাকে, তো তাতে কি হবে? ফেয়ারলি ট্রিটমেন্ট পাবে সবাই। ইট উইল রিডিউস কনফ্লিক্টস এন্ড ইট উইল স্ট্যান্ডার্ডাইজ দ্য প্রসিডিওরস। তারপর আমরা আসি এইচআরএম এ। HRM stands for Human Resource Management. So what is HRM? HRM is the process of acquiring, developing, motivating and maintaining workforce. What are the objectives of HRM? First is employee satisfaction, মানে এমপ্লয়ীদেরকে স্যাটিসফাইড রাখা, increasing organizational productivity, maintaining industrial harmony আর workforce এর development.
হোয়াট আর দ্য মেজর ফাংশনস অফ এইচআরএম? এইচআরএম এর ফাংশনস আমরা দুই ভাবে আগে ডিভাইড করছি, ম্যানেজারিয়াল ফাংশনস আর অপারেটিভ ফাংশনস। ম্যানেজারিয়াল ফাংশনস এর মধ্যে কি কি আসছে? এইচআরএম এর ফাংশনস আমরা মেজরলি ম্যানেজারিয়াল আর অপারেটিভ বলে বলছি। তো ম্যানেজারিয়াল ফাংশনস এর মধ্যে চারটা ফাংশন পড়ে, প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং আর কন্ট্রোলিং, এগুলো ম্যানেজারিয়াল ফাংশন অফ এইচআরএম। আর অপারেটিভ ফাংশনস এর মধ্যে কি কি পড়ে, মানে অ্যাকচুয়াল অপারেশনস যেগুলো আমাদের লাগে, প্রকিউরমেন্ট, ডেভেলপমেন্ট, কম্পেনসেশন, ইন্টিগ্রেশন এন্ড মেইনটেনেন্স। প্রকিউরমেন্ট অফ হোয়াট? প্রকিউরমেন্ট অফ এমপ্লয়িজ অর হিউম্যান ক্যাপিটাল। তো এখন আমরা ডিসকাস করব প্রকিউরমেন্ট ফাংশন অফ এইচআরএম। তো প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটিজ ইনক্লুড ম্যানপাওয়ার প্ল্যানিং, রিক্রুটমেন্ট, সিলেকশন এন্ড প্লেসমেন্ট। তো প্রকিউরমেন্ট মানে কি? কিছু আনা, কিছু প্রকিউর করা। তো প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটিসে কি কি হয় আমরা প্রথমে ডিসাইড করব, ম্যানপাওয়ার প্ল্যানিং করব যে আমার কজন লাগবে, তারপর আমরা কি করব, রিক্রুটমেন্ট করব, জব নোটিফিকেশন দেব, অ্যাট্রাক্ট করব ক্যান্ডিডেট, তারপর কি করব, সিলেকশন করব, ওখান থেকে সিলেক্ট করব যে আমি কাকে চাকরিটা দেব, তারপর কি করব, প্লেসমেন্ট করব, ওদেরকে আমি ওদের ডিপার্টমেন্টে পৌঁছে দেব। তো অবজেক্টিভ কি প্রকিউরমেন্ট ফাংশনের? টু অবটেইন কোয়ালিফাইড এন্ড কম্পিটেন্ট এমপ্লয়িজ, মানে কোয়ালিফাইড আর কম্পিটেন্ট এমপ্লয়িজ যাতে আমি পাই আমার অর্গানাইজেশনের জন্য। তারপর আসছে আমাদের কি ডেভেলপমেন্ট ফাংশন অফ এইচআরএম। ডেভেলপমেন্টে কি কি হবে, এমপ্লয়ি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে কি কি আসে? প্রথমে আসে ট্রেনিং, তারপর আসে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, পারফরম্যান্স অ্যাপ্রাইজাল আর লিডারশিপ ডেভেলপমেন্ট। ট্রেনিং এ কি করা হয়? পার্টিকুলারলি যেই কাজটা করছে এখন বা যে প্রজেক্টটা আছে ওটার জন্য পার্টিকুলারলি যে স্কিল দরকার শুধু ওগুলো শেখানো হয় ট্রেনিং এ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট কি হয়? এটা লং টার্ম, যাতে ক্যারিয়ারে ও চান্স পায় ভালো। তারপর কি হয়? পারফরম্যান্স অ্যাপ্রাইজাল করা হয় রেগুলার বেসিসে, মেবি 9 মাস পর পর পারফরম্যান্স অ্যাপ্রাইজাল হয়। তো কি হবে? কিছু টাস্ক দেওয়া ছিল এক বছরের জন্য, ওগুলো কতটুকু কমপ্লিট করতে পেরেছে, যে সব ভালো করে কমপ্লিট করেছে তার পারফরম্যান্স অ্যাপ্রাইজাল ভালো হবে, ইনক্রিমেন্ট পাবে, যার হয়নি সে পাবে না। তারপর লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যাতে ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটিস এমবাইব করা যায়, যাতে ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটিস আসে, ও যাতে লিডার হতে পারে পরে। তো ইম্পর্টেন্ট কেন ডেভেলপমেন্ট ফাংশন? বিকজ ইট improves the employee efficiency and organizational growth. তারপর আমাদের কি আসছে? কম্পেনসেশন ফাংশন অফ এইচআরএম। তো কম্পেনসেশন ম্যানেজমেন্টের কম্পোনেন্ট কি কি? বেসিক্যালি প্রথম আসছে ওয়েজেস, তারপর স্যালারিজ, তারপর ইনসেনটিভস, তারপর বোনাসেস, তারপর বেনিফিটস। ওয়েজেস মানে কি? ওয়েজেস মানে হচ্ছে যখন ফিক্সড থাকে না, যেমন যারা ডেইলি ওয়েজ ওয়ার্কার বা ডেইলি লেবারার, ওরা কি করে? আজকে যদি 3 ঘন্টা কাজ করেছে তো ওটার শুধু টাকা পাবে, তারপর বাড়ি চলে যায়, বাস এতটুকুই, সম্পর্ক শেষ। তারপর কালকে যদি আবার এসে 5 ঘন্টা কাজ করে তো আবার ওটার জন্য টাকা পাবে ওই দিনই, তারপর বাড়ি চলে যাবে। যদি না আসে 2 দিন টাকা পাবে না, এরকম। স্যালারি কি? স্যালারি হচ্ছে ফিক্সড থাকে, যে মাসের শেষে, প্রতি মাসের শেষে অতটা স্যালারি আসবে, ওটা একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে। তবে ইনসেনটিভ কি? ধরো তোমার কোনো সেলস টার্গেট ছিল, তুমি টার্গেটটা ফুলফিল করতে পেরেছো, তো তোমাকে এক্সট্রা কিছু ইনসেনটিভ দেবে, ওটাকে ইনসেনটিভ বলে। বা কোম্পানির খুব বেশি প্রফিট হলো, তো তখন সবাইকে একটা পার্সেন্টেজ এমপ্লয়ীদেরকে দিল, ওটাকে ইনসেনটিভ বলে। বোনাস কি? বোনাস হচ্ছে যেমন ধরো দিওয়ালির সময় কিছু গিফট দিল কোম্পানির তরফ থেকে, তো ওটা বোনাস, দিওয়ালি বোনাস বা নিউ ইয়ার বোনাস, ক্রিসমাস বোনাস, ঠিক আছে। বেনিফিটসে কি কি আসতে পারে? সবসময় মনিটারি কম্পেনসেশন দেবে এমন কোনো কথা নেই, নন মনিটারি বেনিফিটস আসতে পারে, যেমন হেলথ ইন্স্যুরেন্স, ফ্যামিলির জন্য হেলথ ইন্স্যুরেন্স, তোমার নিজের জন্য হেলথ ইন্স্যুরেন্স, তো ওগুলো বেনিফিটস এর মধ্যে পড়ে। তো অবজেক্টিভ কি কম্পেনসেশন ফাংশনের? টু ইমপ্রুভ এমপ্লয়ি মোটিভেশন, মানে এমপ্লয়ীদেরকে মোটিভেটেড রাখা, ওদের জব স্যাটিসফ্যাকশন বাড়ানো। কেন? তাহলে কি হবে? যদি মোটিভেটেড আর স্যাটিসফাইড থাকে, ট্যালেন্ট গুলোকে রিটেইন করতে পারবে, ওরা চাকরি ছেড়ে চলে যাবে, ওরা থাকবে। তারপর আমরা কোথায় আসছি? পারফরম্যান্স অ্যাপ্রাইজাল। তো হোয়াট ইজ পারফরম্যান্স অ্যাপ্রাইজাল? ইট ইজ দ্য সিস্টেম্যাটিক ইভালুয়েশন অফ এমপ্লয়ি পারফরম্যান্স, মানে রেগুলার ইন্টারভেলে সিস্টেম্যাটিক্যালি এমপ্লয়ির পারফরম্যান্সকে ইভালুয়েট করা হয়।
যে কিরকম পারফর্ম করেছে একটা এমপ্লয়ি লাস্ট 10 মাসে। যার অ্যাপ্রাইজাল ভালো হবে সেই ইনক্রিমেন্ট পাবে, ওর স্যালারি বেড়ে যাবে। যার হবে না ভালো, তার স্যালারি বাড়বে না। তো অবজেক্টিভ কি পারফরমেন্স অ্যাপ্রাইজালে? এফিসিয়েন্সি মেজার করা, যে একটা এমপ্লয়ি কিরকম কাজ করছে, তার এফিসিয়েন্সি কতটুক। স্ট্রেংথ আর উইকনেস আইডেন্টিফাই করা এমপ্লয়ীদের, কার প্রমোশন হবে কার হবে না এটা ডিটারমাইন করা, আর পারফরমেন্স ইমপ্রুভ করা অর্গানাইজেশনের। যার পারফরমেন্স ভালো যাবে খুব বেশি সেই প্রমোশন পাবে, যার হবে না সে পাবে না। Now what are the methods of performance appraisal? There are various methods of performance appraisal, সবগুলো আমি এখানে লিখিও নি। তো ট্র্যাডিশনাল মেথডস এ কি কি আছে? ট্র্যাডিশনাল মেথডস এ সবচেয়ে বেশি ইউজ করা র্যাঙ্কিং মেথড, রেটিং স্কেল আর কনফিডেন্সিয়াল রিপোর্ট। আর মডার্ন মেথডস এ ইউজ করা এমবিও, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, 360 ডিগ্রি অ্যাপ্রাইজাল, অ্যাসেসমেন্ট সেন্টার্স। এছাড়াও আরো আছে 720 ডিগ্রি অ্যাপ্রাইজাল এক্সিস্ট করা। তো ট্র্যাডিশনাল মেথডসে আছে র্যাঙ্কিং মেথড, পেয়ার্ড কম্পারিজন, গ্রেডিং মেথড, ফোর্সড ডিস্ট্রিবিউশন, ফোর্সড চয়েস, চেকলিস্ট মেথড, ক্রিটিক্যাল ইনসিডেন্টস মেথড, গ্রাফিক স্কেল মেথড, এসএ মেথড, ফিল্ড রিভিউ মেথড এন্ড কনফিডেন্সিয়াল রিপোর্ট। 11 রকমের আছে ট্র্যাডিশনাল মেথডসে। মডার্ন মেথডসে আছে অ্যাসেসমেন্ট সেন্টার, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, 360 ডিগ্রি অ্যাপ্রাইজাল, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং মেথড, তারপর আছে বার্স, বিহেভিয়ারালি অ্যাঙ্কর্ড রেটিং স্কেল, তারপর আছে 720 ডিগ্রি অ্যাপ্রাইজাল। টোটাল 7 রকমের আছে। তো এখানে যেগুলো মেনশন করেছি এসএলএম এ যেগুলো আছে ওগুলো আমি বলছি। তো র্যাঙ্কিং মেথডে বেসিক্যালি কি করা হয়? র্যাঙ্ক করা হয় এমপ্লয়ীদেরকে। যার র্যাঙ্ক হাই থাকবে তার পারফরমেন্স বেস্ট, মানে যার পারফরমেন্স বেস্ট থাকবে তার র্যাঙ্ক 1 থাকবে, যার একটু কম থাকবে তার র্যাঙ্ক 2 থাকবে। অ্যাকর্ডিংলি সবারকে র্যাঙ্ক করা হয়। তারপরে আরেকটা কি রেটিং স্কেল, ধরো 5 এর মধ্যে আউট অফ 5 রেটিং করতে হবে, তো প্রত্যেকটা আলাদা আলাদা করে রেটিং দেওয়া হয়, যার সবচেয়ে হাইয়েস্ট রেটিং তার পারফরমেন্স সবচেয়ে ভালো ছিল। অথবা রিপোর্ট রেডি করা হয় এসএ টাইপের প্রত্যেকের উপর। তারপর মডার্ন মেথডসে কি হয়? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, অবজেক্টিভস দেওয়া হয়, অবজেক্টিভস গুলো কোনটাকে ফুলফিল করতে পারে যেটা ম্যানেজার দেখে। 360 ডিগ্রি অ্যাপ্রাইজাল হয়, মানে প্রথমে তোমার বস থেকে জানবে যে তুমি এমপ্লয়ি হিসেবে কেমন, তারপর তোমার সাবঅর্ডিনেটসদের থেকে জানবে যে তুমি বস হিসেবে কেমন, তারপর তোমার পিয়ার্সদের থেকে জানবে তুমি কলিগ হিসেবে কেমন। তারপর অ্যাসেসমেন্ট সেন্টার, ওখানে কি করে? ওখানে টেস্ট নেওয়া হয়, যে টেস্টে হাইয়েস্ট স্কোর পাবে তার পারফরমেন্স বেস্ট। তো why is performance appraisal done? What is the importance of this? এটার বেনিফিটস কি হয়? এমপ্লয়ীদের জন্য বেনিফিট হয় যে ওরা মোটিভেটেড থাকে, যে অ্যাপ্রাইজাল ভালো হলে স্যালারি বাড়বে, তো সেজন্য ওরা ভালো করে কাজ করে। ওদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয়, ট্রেনিং ওদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয়, প্রমোশন পায় ভালো পারফরমেন্স থাকলে, রিকগনিশন পায় যে বেস্ট পারফর্মার, পারফর্মার অফ দ্য উইক, পারফর্মার অফ দ্য ইয়ার, এরকম। তো অর্গানাইজেশনদের জন্য বেনিফিট কি কি? ওরা বেটার ডিসিশন নিতে পারে যে কাকে প্রমোশন দেবে, প্রোডাক্টিভিটি বাড়াতে পারে কোম্পানির, আর এমপ্লয়ীদের ডেভেলপমেন্টে হেল্প হয়। তারপর আমরা আসছি কোথায়? ক্যারিয়ার প্ল্যানিং এ। এবার ক্যারিয়ার প্ল্যানিং মানে কি? তো ক্যারিয়ার প্ল্যানিং ইজ আইডেন্টিফাইং দ্য ক্যারিয়ার গোলস এন্ড পাথওয়েজ ফর এমপ্লয়ি। তো ক্যারিয়ার প্ল্যানিং মানে হচ্ছে বেসিক্যালি একটা এমপ্লয়ির ক্যারিয়ার গোল কি আর ওই গোলটা অবধি পৌঁছবে কি করে ওটা আইডেন্টিফাই করা। তো যদি অর্গানাইজেশন ক্যারিয়ার প্ল্যানিং এ হেল্প করে তাহলে কি হবে? অর্গানাইজেশনকে ছেড়ে যেতে চাইবে না এমপ্লয়িরা। ওরা মনে করবে যে হ্যাঁ অর্গানাইজেশন আমার কথা খুব চিন্তা করছে, অর্গানাইজেশন চায় যে আমি যাতে ফিউচারে আরো বেটার জায়গায় যেতে পারি, তো সেই জন্য আমাকে হেল্প করছে। তো অর্গানাইজেশনের প্রতি কমিটমেন্ট বাড়বে। ক্যারিয়ার প্ল্যানিং এর অবজেক্টিভ কি? ফার্স্ট হচ্ছে এমপ্লয়ীদের যাতে গ্রোথ হয়, আর ট্যালেন্ট যাতে ভালো ট্যালেন্ট যাতে রিটেইন করতে পারে, ট্যালেন্ট রিটেনশন, তাড়াতাড়ি যাতে ছেড়ে চলে না যায়।
আর এমপ্লয়িরা যাতে মোটিভেটেড থাকে, ওরা যাতে ডিসহার্টেন্ড না ফিল করে। তো ক্যারিয়ার প্ল্যানিং এ বেসিক্যালি কি করা হয়, এমপ্লয়ীদের পার্সোনাল যা যা নিডস আছে ওটাকে অ্যালাইন করা হয় অর্গানাইজেশনের নিডস এর সাথে। তো মানে এখানে এমপ্লয়ি আর অর্গানাইজেশন দুজনকেই ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হয়। তারপর আমরা আসছি কোথায়, ক্যারিয়ার ডেভেলপমেন্টে। তো ক্যারিয়ার ডেভেলপমেন্ট মানে কি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইমপ্রুভ এমপ্লয়ি ক্যাপাবিলিটিস ফর ফিউচার রোলস। তো ক্যারিয়ার ডেভেলপমেন্ট মানে বেসিক্যালি সেসব অ্যাক্টিভিটি যেগুলো এমপ্লয়ীদের স্কিল, নলেজ আর ক্যাপাবিলিটিস বাড়ায়, বেটার করে ফিউচার রোলের জন্য। So what are the methods of career development? It can be done by training programs, counseling, mentoring or promotions. Benefits ki career development, employee moral boost hoy, leadership pipeline create hoy, মানে সাকসেশন প্ল্যানিং করা যায় যে আমার পরে আমার জায়গায় কে আসবে, মানে ওই সিইও যদি রিটায়ারমেন্ট চলে যায় বা মারা যায় ওর জায়গায় কে আসবে, ঠিক আছে। আর এমপ্লয়িরাও স্যাটিসফাইড থাকে যে ইয়েস, the company is also planning for my growth. তারপর আসছে আমাদের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অর ওডি। ওডি কি এখন, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ইজ প্ল্যান্ড অর্গানাইজেশনাল চেঞ্জ ফর ইমপ্রুভিং এফেক্টিভনেস। প্ল্যান করে অর্গানাইজেশনকে চেঞ্জ করা হয় যাতে এটার এফেক্টিভনেস আর প্রোডাক্টিভিটি বাড়ে। ইট ইজ এ ভেরি লং টার্ম এফার্ট, ঠিক আছে। It follows the behavioral science approach and it needs participative management. Organizational culture অথবা প্রসেস যদি চেঞ্জ করতে হয়, একা তো লিডার কিছু করতে পারবে না, সবাইকে সঙ্গে নিয়ে এমপ্লয়িজদেরকে সাথে নিয়ে ওদের সাথে কনসাল্ট করে তারপর করতে হবে, তাহলেই অর্গানাইজেশন চেঞ্জটা সাকসেসফুল হবে এমপ্লয়িরা যদি পার্টিসিপেট করে। তো অবজেক্টিভ কি হয় ওডির, ফার্স্ট ইজ টু ইমপ্রুভ দ্য অর্গানাইজেশনাল হেলথ, টু ইনক্রিজ অ্যাডাপ্টেবিলিটি যাতে অ্যাডাপ্টেবল হয় এনভায়রনমেন্টটা, আর টু ইমপ্রুভ টিম ওয়ার্ক যাতে এমপ্লয়িরা নিজেদের সাথে মিলেমিশে ভালো কাজ করতে পারে, অর্গানাইজেশনের যাতে গ্রোথ হয় আর এমপ্লয়িদেরও যাতে গ্রোথ হয়। So what are the steps in OD process? First step is problem identification. প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা কোথায় ফেস হচ্ছে। তারপর কি, নেক্সট স্টেপ ইজ ডাটা কালেকশন। প্রবলেমটা সলভ করার জন্য আমার ডেটা কালেক্ট করতে হবে প্রবলেমটাকে ঠিক করে বোঝার জন্য। তারপর কি করতে হবে, ডায়াগনোসিস করতে হবে। তারপর অ্যাকশন প্ল্যানিং, যে মানে আমার সলিউশন কি প্রবলেমটা সলভ করার জন্য ওটা প্ল্যান করতে হবে। তারপরে ওই অ্যাকশনটাকে
আমরা ডিসকাস করছিলাম অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট প্রসেস। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট প্রসেসে কি করতে হবে? ফার্স্ট স্টেপ ইজ প্রবলেম আইডেন্টিফাই করব, তারপর আমরা ডেটা কালেক্ট করব, তারপরে ডায়াগনোজ করব, তারপর আমরা অ্যাকশন প্ল্যান করব, তারপর আমরা ইমপ্লিমেন্ট করব, তারপর আমরা ইভালুয়েশন করব আর ফিডব্যাক নেব। So what are the techniques of organizational development? First is sensitivity training. Sensitivity training এ basically কেন করা হয়? It improves interpersonal relationships. যাতে interpersonal relationship improve করতে পারে সেই জন্য sensitivity training করা হয়। তারপর আসছে আমাদের টিম বিল্ডিং। টিম বিল্ডিং মানে কি? টু ইমপ্রুভ টিম ওয়ার্ক এন্ড কোঅর্ডিনেশন, যাতে টিম ওয়ার্ক আর কোঅর্ডিনেশন বেটার করা যায়। তারপর কি করব? আমি সার্ভে ফিডব্যাক নেব, এমপ্লয়ীদের অপিনিয়ন কালেক্ট করব। তারপর প্রসেস কনসালটেশন, মানে আমি এক্সপার্টের থেকে গাইডেন্স নেব অর্গানাইজেশনাল প্রসেসেস এর জন্য, কিভাবে চেঞ্জ করলে আমার অর্গানাইজেশনটা বেটার ভাবে ফাংশনিং করতে পারবে। সেনসিটিভিটি ট্রেনিং ইজ অলসো নোন অ্যাজ এ টি গ্রুপ ট্রেনিং। তো সেনসিটিভিটি ট্রেনিং এ বেসিক্যালি কি হয় আমি বলছি। The sensitivity training is an experiential learning program designed to help employees and managers develop self-awareness, emotional intelligence, and empathy. So basically, group বানানো হয়, ধরো 6 to 7 or 8 to 15, 10-15 people। তারপর ওরা নিজেদের মধ্যে একজন আরেকজনকে ফিডব্যাক দেয়, কথাবার্তা বলে, যাতে একজন আরেকজনের প্রতি এমপ্যাথেটিক হতে পারে, কেউ যাতে কাউকে হার্ট না করে, যাতে বেটার ভাবে একজন আরেকজনকে বুঝতে পারে। তারপর আসছে আমাদের কি ম্যানেজিং চেঞ্জ। তো ম্যানেজিং চেঞ্জ ইনভলভস ইন্ট্রোডিউসিং এন্ড ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশনাল চেঞ্জেস এফেক্টিভলি। মানে কি? অর্গানাইজেশনে ইন্ট্রোডিউস করতে হবে চেঞ্জটা আর ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো হোয়াট আর দ্য সোর্সেস অফ চেঞ্জ? চেঞ্জ কেন আসবে? অর্গানাইজেশনে কি কি সোর্স থেকে চেঞ্জ আসতে পারে? তো ফার্স্ট ইট ক্যান বি টেকনোলজিক্যাল চেঞ্জ, কম্পিটিশন, গভর্নমেন্ট পলিসিস অর কনজিউমার প্রেফারেন্সেস। নিউ টেকনোলজি এসছে মার্কেটে, তো সেজন্য আমার টেকনোলজি চেঞ্জ করতে হবে আমার অর্গানাইজেশনে। আমার কম্পিটিটর কোনো একটা স্ট্র্যাটেজি নিয়েছে, সেজন্য আমারও ওদের মতো স্ট্র্যাটেজি নিতে হবে। গভর্নমেন্ট পলিসিস এসছে নতুন, সেজন্য আমার চেঞ্জ করতে হতে পারে। কনজিউমার যারা আমাদের, ওদের প্রেফারেন্সেস চেঞ্জ হয়ে গেছে, তো সেজন্য আমার চেঞ্জ করতে হতে পারে। একটা এক্সাম্পল নেই, যেরকম কোডাক কোডাক বানাতো ফিল্ম ক্যামেরাস, ঠিক আছে? তারপর ফিল্ম ক্যামেরাস থেকে আস্তে আস্তে কনজিউমারের টেস্ট চেঞ্জ হয়ে গেল, কনজিউমার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেল, এখন সবাই ডিজিটাল ক্যামেরা পছন্দ করে। তা আমার এখন ডিজিটাল ক্যামেরা বানাতে হবে, তো কোডাক বানায়নি, ওরা কনজিউমার প্রেফারেন্স মেনে ওরা চেঞ্জ করেনি কিছু, তো সেজন্য ওরা এখন নেই, এক্সিস্ট করে না। সোনিরও অন দ্য আদার হ্যান্ড কি করেছিল, ওরা কনজিউমার প্রেফারেন্স চেঞ্জ বুঝেছে, বুঝে ওরা ওদের প্রোডাক্ট চেঞ্জ করে ফেলেছে, ওরা ডিজিটাল ক্যামেরা বানানো স্টার্ট করেছে। তো ওরা সাকসেসফুলি চেঞ্জটাকে ম্যানেজ করতে পেরেছে। তারপর আসছে আমাদের রেজিস্ট্যান্স টু চেঞ্জ। তো রেজিস্ট্যান্স টু চেঞ্জ কেন হয়? যে মানে এমপ্লয়িরা চেঞ্জ করতে চায় না। কেন হয়? ফার্স্ট ইট ক্যান বি ডিউ টু ফিয়ার অফ আনসার্টেনিটি, জানে না যে কি হবে, পারবে কিনা শিখতে, সেজন্য। জব ইনসিকিউরিটি হতে পারে, আমি ঠিক করে শিখতে পারবো কি, আমি কি চাকরিটা রাখতে পারবো না, আমাকে কালকে চাকরির থেকে বের করে দেবে, তাহলে আমি শিখি কি করবো, ঠিক আছে? সেজন্য হতে পারে। অথবা হ্যাবিটের জন্য হতে পারে, যে অভ্যাস হয়ে গেছে কাজ করে একভাবে, তেমন চেঞ্জটা করতে ইচ্ছা করছে না, সেজন্য রেজিস্ট করছে। ল্যাক অফ ট্রাস্ট হতে পারে, যে বিশ্বাস করছে না নিউ টেকনোলজি বা নিউ প্রসেসটাকে, বিশ্বাস করতে পারছে না। অথবা হতে পারে পুয়ার কমিউনিকেশন, মানে লিডার ঠিক করে কমিউনিকেট করতে পারেন যে চেঞ্জটা কেন দরকার।
তো আমি রেজিস্ট্যান্সটা কমাবো কি করে? বাই পার্টিসিপেশন, কমিউনিকেশন, ট্রেনিং এন্ড কাউন্সিলিং। মানে আমি এমপ্লয়ীদেরকে বলবো যে ওরা যাতে নিজের থেকে পার্টিসিপেট করে, ওদের থেকে আমি ফিডব্যাক নেব, ওদেরকে আমি প্রপারলি কমিউনিকেট করব, ওপেন কমিউনিকেশন মেইনটেইন করব, ট্রেনিং প্রোভাইড করব নিউ টেকনোলজি বা নিউ প্রসেসের জন্য, ওদেরকে কাউন্সেলিং করব যাতে ওরা মেন্টালি ফিট থাকে, স্ট্রেসড যাতে না হয়, ভয় যাতে না পায় নতুন জিনিস শিখতে। তারপর আসছে আমাদের কি অর্গানাইজেশনাল কনফ্লিক্ট। এবার হোয়াট ইজ অর্গানাইজেশনাল কনফ্লিক্ট? আচ্ছা, হোয়াট ইজ কনফ্লিক্ট? তো কনফ্লিক্ট ইজ এ ডিসএগ্রিমেন্ট বিটুইন ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস। তো কনফ্লিক্ট মানে হচ্ছে বেসিক্যালি যখন ডিসএগ্রিমেন্ট হয় কারোর সাথে, ওটাকে কনফ্লিক্ট বলে। তো দেয়ার আর 4 টাইপস অফ কনফ্লিক্ট। প্রথম হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, মানে একটা মানুষের নিজের মনের ভিতরে কনফ্লিক্ট। ঠিক আছে, যেমন ধর্মযুদ্ধ, বা খুব একটা মানে কনফিউজ যে কি করবে, এটা ঠিক না ওইটা ঠিক, নিজের মধ্যেই নিজে ভাবছে, তো ওটাকে বলে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। তারপর হতে পারে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, মানে একজন মানুষের আরেকজন মানুষের সাথে কনফ্লিক্ট। আমার আর বন্ধুর সাথে ঝগড়া হলো সাপোজ, বা মতের অমিল হলো, তো ওটা হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। তারপর আমাদের কি আছে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট, মানে কি দুটো গ্রুপের মাঝখানে কনফ্লিক্ট হয়ে গেল, গ্রুপ এ আর গ্রুপ বি একজন আর একজনের সাথে বনিবানা হচ্ছে না, ওটা হচ্ছে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। তারপর আমাদের কি আসছে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট, মানে কি একটা গ্রুপের ভিতরে যে মেম্বার গুলো আছে মেম্বারদের মধ্যে নিজেদের মধ্যে কনফ্লিক্ট হলো, ওটাকে বলে ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। তো হোয়াট আর দ্য কজেস অফ কনফ্লিক্ট? কনফ্লিক্ট কেন হবে অর্গানাইজেশনে? রিসোর্স স্কারসিটি, রিসোর্সের অভাব, লিমিটেড রিসোর্সেস আছে, মেবি একটা ল্যাপটপ আছে, এটা নিয়ে দুজনের মধ্যে কনফ্লিক্ট লেগেছে যে কে নেবে, কার কাজ বেশি জরুরি, গোল ডিফারেন্সেস হতে পারে, কমিউনিকেশন ব্যারিয়ার্স হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেজন্য কনফ্লিক্ট। এখন আমি কনফ্লিক্টকে আমার সলভ করতে হবে, তো ওটাকে বলো কনফ্লিক্ট রিজলিউশন। তো কি করে আমি রিসলভ করব কনফ্লিক্ট? হোয়াট আর দ্য মেজর মেথডস? তো ফার্স্ট মেথড ইজ অ্যাভয়েডেন্স। অ্যাভয়েডেন্স মানে কি আমি কনফ্লিক্টটাকে টেম্পোরারিলি ইগনোর করে দেব, আমি অ্যাভয়েড করে দেব, আমি কনফ্রন্ট করব না। নেক্সট মেথড কি কম্প্রোমাইজ, মানে ইচ পার্টি স্যাক্রিফাইসেস সামথিং। গ্রুপ এ আর গ্রুপ বি এর মধ্যে ধরো কনফ্লিক্ট হলো, তো দুজনে কিছু কিছু নিজের পয়েন্ট রাখবে, কিছু কিছু ছেড়ে দেবে, কিছু কিছু স্যাক্রিফাইস করবে দুজনেই, তো ওটাকে বলে কম্প্রোমাইজ। তারপর আসছে কি আমাদের কোলাবোরেশন, মানে কি ফাইন্ডিং দ্য মিউচুয়ালি বেনিফিশিয়াল সলিউশন, মানে একটা উইন উইন সিচুয়েশন, মানে দুজনেরই লাভ হয় এমন একটা রাস্তা খুঁজে বের করতে হবে। লং টার্মের জন্য কোলাবোরেশন ইজ দ্য বেস্ট মেথড। তারপর কি আসে? তারপর আসে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনে কি হয়? ওয়ান পার্টি ইলস টু অ্যানাদার, মানে একজন বলে বলে দেয় যে ঠিক আছে ফাইন, তুমি যা বলছো তাই হবে, মানে ও ছেড়ে দেয় যে ঝগড়া টগড়া করবে না, ঠিক আছে ফাইন, আই এম স্যাক্রিফাইসিং, ইউ ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ওটাকে বলে অ্যাকোমোডেশন। তারপর আসছে আমাদের কম্পিটিশন। কম্পিটিশনে কি হয়? ওয়ান পার্টি উইনস ওভার অ্যানাদার, মানে দুজনের মধ্যে কম্পিটিশন হয়, ঝগড়া হয় বা কনফ্লিক্ট হয়, একজন জিতে আর একজন হারে, এটা হচ্ছে উইন লুজ সিচুয়েশন। তারপর আমাদের কি আসছে প্র্যাকটিক্যাল বিজনেস এক্সাম্পল, স্টাফিং আর এইচআর প্র্যাকটিসেস এর। যেমন টাটা গ্রুপে এমপ্লয়ি ওয়েলফেয়ার আর লিডারশিপ ডেভেলপমেন্টে বেশি গুরুত্ব দেওয়া হয়। এইচইউএল বা হিন্দুস্তান ইউনিলিভারে ওখানে রিক্রুটমেন্ট আর ট্রেনিং সিস্টেমসকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। প্রক্টর এন্ড গ্যাম্বল ওখানে পারফরম্যান্স বেসড অ্যাপ্রাইজাল সিস্টেম আছে। নিসান ওখানে টেকনোলজি ওরিয়েন্টেড ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টে ফোকাস করা হয়। তারপর টেক্সটাইল মিলস ওখানে লেবার ইন্টেন্সিভ স্টাফিং ম্যানেজমেন্ট ফলো করা হয়। তারপর আমরা এখানে চলে এসেছি আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেন্সে। তো প্র্যাকটিস কোয়েশ্চেন্স কি কি আছে? ডিফাইন স্টাফিং, হোয়াট ইজ ম্যান পাওয়ার প্ল্যানিং, রিক্রুটমেন্ট, হোয়াট ইজ সিলেকশন, state two objectives of training, what is performance appraisal, and define organizational conflict, explain the staffing process in detail, discuss the functions of HRM, explain the organization development and techniques of conflict resolution. বেসিক্যালি কি হচ্ছে, প্রথম 7টা কোশ্চেন 2 মার্কসের জন্য, লাস্টের 3টা কোশ্চেন 5 মার্কসের জন্য। তো উইথ দিস আমরা ব্লক 3 কমপ্লিট করে ফেলেছি। নেক্সট ক্লাস আমাদের হবে ফ্রাইডেতে, আর 2টো ক্লাস বাকি আছে, তো ফ্রাইডেতেও ক্লাস হবে, স্যাটারডেতেও ক্লাস হবে।
তবে নেক্সট স্যাটারডে আমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ফ্রাইডেতে আমরা পড়বো ব্লক 4 আর স্যাটারডেতে পড়বো ব্লক 5। স্যাটারডেতে তারিখটা দেখে নিচ্ছি আমি একটু। নেক্সট আমাদের ক্লাস হচ্ছে 12 জুন, তারপর হচ্ছে 13 জুন। আমি এখন দেখে নেই আর কিছু বাকি আছে কিনা। স্টাফিং তো হয়ে গেছে। এইচআরএম পারফরম্যান্স অ্যাপ্রাইজালটা দেখে নিই ওখানে কি কি আছে। ইন্টারনাল সোর্স এক্সটার্নাল সোর্স এখানে লেখা আছে, এটা পড়ে নিতে হবে ডিফারেন্সটা কি। পারফরম্যান্স অ্যাপ্রাইজাল করা হয় এভাবে, কি পারফরম্যান্স এরিয়াজ অর কি রেজাল্ট এরিয়াজ, এগুলোকে বলে কেআরএ আর কেপিএ। এই যে এখানে পয়েন্ট 2 তে আছে। প্রথম হচ্ছে কি ট্র্যাডিশনাল মেথড যে স্ট্রেইট র্যাঙ্কিং মেথড, এটা তো ডিসকাস করেছি। তারপর আসছে আমাদের পেয়ার্ড কম্পারিজন মেথড, এটা ডিসকাস করা হয়নি কিন্তু তোমরা দেখে নেবে। তারপর আসছে ম্যান টু ম্যান কম্পারিজন। তারপর আসছে গ্রেড, এভাবে গ্রেড করা হয়। তারপর আসে গ্রাফিক রেটিং স্কেল ও লিনিয়ার রেটিং স্কেল। তারপর আসছে আমাদের ফোর্সড চয়েস মেথড। তো পারফরম্যান্স অ্যাপ্রাইজালের পার্টটা বেটার ভাবে পড়ে নেবে, পিপিটিতে সবগুলো দেওয়া সম্ভব হয়নি। তারপর আসছে আমাদের ফোর্সড ডিস্ট্রিবিউশন টেকনিক। তারপর আসছে চেকলিস্ট। তারপর আসছে এসএ মেথড। ক্রিটিক্যাল ইনসিডেন্ট টেকনিক। ক্রিটিক্যাল ইনসিডেন্ট মানে হচ্ছে কিছু ইভেন্টস যেগুলোর উপর বেস করে ওদেরকে রিড করা হয়, ক্রুশিয়াল ইনস্ট্যান্সেস। তারপর আসছে আমাদের গ্রুপ অ্যাপ্রাইজাল মেথড। গ্রুপ থাকে ইভালুয়েটরস এর, ওই প্যানেলটা ডিসাইড করে যে ওর পারফরম্যান্স কেমন। তারপর আসছে আমাদের ফিল্ড ইভালুয়েশন। মডার্ন টেকনিক্স এর মধ্যে কি কি আছে, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস এমবিও। তারপর আসছে আমাদের অ্যাসেসমেন্ট সেন্টার, হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং। হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং এ বেসিক্যালি quantifies the monetary value of human resources within an organization। যে মানে একটা মানুষকে হায়ার করতে আমার কত খরচা হয়েছে আর ওর থেকে আমি যে ভ্যালুটা পাচ্ছি ওটা কি ঠিক আছে কিনা, আমার কি লাভ হয়েছে না লস হয়েছে। তারপর আসছে আমাদের বিহেভিয়ারালি অ্যাঙ্কার্ড রেটিং স্কেলস অর বার্স। 360 ডিগ্রি অ্যাপ্রাইজাল, এটা তো অলরেডি ডিসকাস করেছি। তারপর আসছে পোটেনশিয়াল অ্যাপ্রাইজাল। তো পারফরম্যান্স অ্যাপ্রাইজালের পার্টটা তোমরা পড়ে নেবে ভালো করে, 8.5 পারফরম্যান্স অ্যাপ্রাইজাল। এটা ডিটেইলে পড়তে হবে অ্যাসাইলাম থেকে। তারপর ক্যারিয়ার স্ট্র্যাটেজি, ক্যারিয়ার ডেভেলপমেন্টটা হয়ে গেছে। ডেভেলপমেন্ট কি কি, ফার্স্ট ইজ এক্সপ্লোরেশন, মানে যখন একটা নতুন এমপ্লয়ি অর্গানাইজেশনের পার্ট হয় মাত্র। তারপর হচ্ছে এস্টাবলিশমেন্ট, এটাও পড়তে হবে, এটাও পিপিটিতে ছিল না। স্টেজেস অফ ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে এস্টাবলিশমেন্ট। তারপরে নেক্সট স্টেজ হচ্ছে মেইনটেনেন্স। তারপর হচ্ছে ডিক্লাইন। ঠিক আছে, 4টা স্টেজ আছে।
তারপর আমাদের ক্যারিয়ার অ্যাঙ্কারস মানে কি? Career anchor is a collection of talents, motives, and ideas that provide stability and guidance to an individual's career. Managerial competence কি? ম্যানেজার হতে কি কি কম্পিটেন্স লাগে? তো ফার্স্ট হচ্ছে কি ইন্টারপার্সোনাল কম্পিটেন্স, মানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপস ম্যানেজ করতে পারে। তারপর কি লাগে? অ্যানালাইটিক কম্পিটেন্স, মানে খুব ভালো অ্যানালাইসিস করতে পারে, লজিক্যাল থিংকিং। তারপর আছে ইমোশনাল কম্পিটেন্স, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স খুব হাই থাকে। তারপর হচ্ছে টেকনিক্যাল আর ফাংশনাল কম্পিটেন্স, মানে টেকনিক্যাল স্কিলস থাকে। তারপর কি সিকিউরিটি এন্ড স্টেবিলিটি। ক্রিয়েটিভিটি এন্ড চ্যালেঞ্জ, ওরা ক্রিয়েটিভিটি পছন্দ করে, নতুন নতুন চ্যালেঞ্জ পছন্দ করে। অটোনমি এন্ড ফ্রিডম, এই যে এটা হলো ক্যারিয়ার পাথের একটা এক্সাম্পল, যে প্রথমে আগে এক্সিকিউটিভ থেকে টিম লিডার হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে, সেলস ম্যানেজার হবে, জেনারেল ম্যানেজার হবে। এগুলো হচ্ছে ক্যারিয়ার পাথ, যে কোনটার পর কোনটা আসবে। এইভাবে ক্যারিয়ার প্ল্যানিং করা হয়। লাস্ট ইউনিটে দেখি আর কিছু মিসিং আছে কিনা। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট স্টেজেস ওডি আমাদের হয়ে গেছে। চেঞ্জ ম্যানেজমেন্ট, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর ইমপ্লিমেন্টিং চেঞ্জ। প্রথম হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে নিচে অবধি অর্ডার আসে। তারপর হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, মানে নিচে যা হচ্ছে ওটার বেসিসে উপরে ডিসিশন নেওয়া হয়। তারপর কন্টিনজেন্সি অ্যাপ্রোচ, মানে সিচুয়েশনের উপর বেস করে ডিসাইড করা হয়। এখানে আসছে আমাদের কনফ্লিক্ট, ইন্ডিভিজুয়াল গ্রুপ কনফ্লিক্ট, ইন্ট্রা অর্গানাইজেশনাল, অর্গানাইজেশনাল কনফ্লিক্ট, এগুলো তো আছে। sources of conflict, conflict management, ঠিক আছে। তো ইউনিট 3 আমাদের, না ব্লক 3 আমাদের কমপ্লিট। তো নেক্সট দিন আমরা লিডারশিপ থেকে স্টার্ট করব, ব্লক 4।